হাই বন্ধুরা, আমার নাম হলো সুমিত এবং এই ভিডিওতে আমরা দেখব যে ফর্ম নাম্বার 15H কিভাবে ফিল করে। তো আমি অলরেডি ফর্ম যে 15G আছে সেটা ফিল করে দেখিয়েছি। যদি তোমাদের মনে হয় যে ফর্ম 15Gটা কী করে ফিল করে সেটা দেখা দরকার কিংবা দেখার যদি প্রয়োজন হয়, তাহলে উপরে দেখো যে আই বাটনটা আছে, সেখানে ক্লিক করো, ডান দিকে দেখতে পাচ্ছ। সেখানে ক্লিক করলে তুমি ডাইরেক্ট সেই ভিডিওটায় চলে যাবে এবং সেই ভিডিওটা দেখতে পারবে। তো বন্ধুরা, এই যে ফর্মটা আছে 15H ফর্মটা, আমি এটা আরবিআইয়ের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করেছি। ডাউনলোড করে এটাকে ফিল করেছি। তো তোমাদের যদি মনে হয় তুমি আরবিআইয়ের ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করতে পারো। আমি যেই ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা নিচে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো এই ফর্মটা সেখান থেকে ডাউনলোড করে তুমি প্রিন্ট করে এটাকে ফিল করে ব্যাংকে সাবমিট করতে পারো, অথবা তুমি ব্যাংক থেকে এই যে 15H ফর্মটা কালেক্ট করতে পারো। তো বন্ধুরা, হতে পারে যে তুমি যে ব্যাংক থেকে যে ফর্মটা কালেক্ট করেছো এবং এই যে ফর্মটা তুমি দেখছো সেটা হয়তো দেখতে ডিফারেন্ট হতে পারে, এটার ফর্ম্যাটটা ডিফারেন্ট হতে পারে। কারণ তোমরা জানো যে যে ফর্মগুলো না কিছুদিন পরে পরে ওরা চেঞ্জ করে দেয়, ফর্ম্যাটগুলো চেঞ্জ করতে থাকে। তো দেখবে যে একটা ফর্মই 1-2 মাস পর পর একটু অন্যরকম লাগে দেখতে, বাট অ্যাকচুয়ালি যে তুমি দেখছো এই পয়েন্টগুলো যেগুলো আছে, এগুলো 1, 2, 3, 4 এই পয়েন্টগুলো সব সেম থাকবে। তো ঘাবড়ানোর কোনো দরকার নেই। তুমি যদি ভালো করে পুরো ভিডিওটা দেখো, তোমার ফর্ম যেমনই দেখতে হোক না কেন, তুমি পুরো ভিডিওটা, এটা তুমি যে ফর্মটা আছে পুরো সেটা ফিল করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো। তো বন্ধুরা, ফার্স্টে তো ফিল করার আগে বলে নিই যে এই যে 15H ফর্মটা আছে সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য, যাদের বয়স হচ্ছে গিয়ে 60 বছরের বেশি এটা তাদের জন্য, এবং যাদের বয়স 60 বছরের কম তাদের জন্য হচ্ছে 15G। তো 15H আমরা কেন ফিল করি? ফার্স্ট অফ অল আমরা ফর্মটা ফিল করার আগে একটা কথা জেনে নিই, তারপর আমরা ফিল করব। 15H এই কারণেই ফিল করি, ধরে নাও তোমার কোনো সেভিংস আছে কিংবা কোনো ফিক্সড ডিপোজিট আছে। তো সেখান থেকে তুমি যে ইন্টারেস্টটা আর্ন করছো, ডেফিনেটলি তুমি কোথাও যদি ফিক্সড ডিপোজিট করো কিংবা প্রভিডেন্ট ফান্ড থাকে, তো সেখান থেকে তুমি কিছু ইন্টারেস্ট আর্ন করছো, কিংবা তুমি যদি প্রি ম্যাচিওর প্রভিডেন্ট ফান্ড যেটা আছে ওটা উইথড্রল করতে চাইছো, কিংবা তুমি কোনো শেয়ার থেকে কিছু ডিভিডেন্ড যে আছে ডিভিডেন্ডের টাকা পেয়েছো, তো সেগুলোতে কি হয়, এগুলোর ওপর ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু ট্যাক্স কেটে নেয়। তো আমরা এই ফর্মটা ফিল করে এটাই বলতে চাই, কিংবা এটাই তাদেরকে বলতে চাই কিংবা বোঝাতে চাই যে এই যে ট্যাক্সটা আপনারা কাটছেন সেই ট্যাক্সটা কেটেন না। তো এই ট্যাক্সটা অ্যাকচুয়ালি বাঁচানোর জন্যই আমরা এই 15H ফর্মটা ফিল করে থাকি। এবার ধরে নেওয়া যাক যে তুমি কিংবা অন্য কেউ বাই মিস্টেক এই 15H কিংবা G ফর্মটা ফিল করতে ভুলে গেল এবং তার ট্যাক্সটা কেটে নিল। তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কথা নেই, কারণ তুমি পরবর্তীকালে যখন ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করবে তখন সেই পার্টিকুলার যে সেভিংস কিংবা পার্টিকুলার যে ইনভেস্টমেন্ট বলতে পারো, যেটাই বলো তুমি, তো সেটার যে অ্যাকাউন্ট নাম্বার সেগুলো তুমি মেনশন করতে পারো ইনকাম ট্যাক্স ফাইল রিটার্নে। যেহেতু তোমার ট্যাক্স অলরেডি কেটে নেওয়া হয়েছে, তো সেটা মেনশন করলে তোমার যে ট্যাক্সটা কেটে নেওয়া হয়েছে সেটা তোমায় ফেরত পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, শুরু করা যাক কী করে ফর্মটা ফিল করব। তো ফার্স্টে যেমন দেখছো 1 নম্বরে বলছে যে নেম অফ দ্য ডিক্লারেন্ট। তো যে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা ফিল করছে তার নাম এখানে লিখে দিতে লাগবে। যেহেতু এটা আমার বাবা ফিল করেছে, তো এখানে আমি আমার বাবার নাম লিখে দিয়েছি, শেখর ত্রিবেদী। তারপরে তার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে যেটা প্যান নাম্বার আছে, সেটা তোমার এই জায়গাটাতে দিয়ে দিতে লাগবে। ঠিক আছে? তারপরে দেখো ডেট অফ বার্থ আছে। তো ডেট অফ বার্থ এখানে তুমি দিয়ে দাও DDMMYYYY এর ফর্ম্যাটে, মানে আগে দেবে ডে, তারপরে দেবে মান্থ, তারপরে দেবে ইয়ার। ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বর পয়েন্ট কি বলছে, প্রিভিয়াস ইয়ার ফর উইচ ডিক্লারেশন ইজ বিং মেড। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের ব্যাপারটা একটুখানি বুঝে নাও। এই প্রিভিয়াস ইয়ারের ব্যাপারটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা হয় সে তার উপর ডিপেন্ড করে আমরা প্রিভিয়াস ইয়ারটা বলবো। দেখো, একটা ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয় হচ্ছে গিয়ে 1 এপ্রিল থেকে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয় এবং 31 মার্চ অবধি সেটা চলে। তো তুমি যদি এই ফর্মটা 2021-এর 31 মার্চ অবধি ফিল করে থাকো, 2021-এর 31 মার্চ অবধি ফিল করে থাকো, তাহলে তোমার ক্ষেত্রেও এই প্রিভিয়াস ইয়ারটা হবে 2020 থেকে 2021। ভালো করে শুনবে, তুমি যদি এই ফর্মটা 2021-এর 31 মার্চ অবধি ফিল করে থাকো, তাহলে তোমার ক্ষেত্রেও যে প্রিভিয়াস ইয়ার সেটা সেম হবে 2020 থেকে 2021। কিন্তু তুমি যদি 2021-এর 31 মার্চের পরে এই ফর্মটা ফিল করো, সেক্ষেত্রে তোমার আবার যে প্রিভিয়াস ইয়ার সেটা চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা চেঞ্জ হয়ে কী হবে 2021 থেকে 2022। ঠিক আছে? এবার ধরে নেওয়া যাক আমি আরেকটু এগিয়ে যাই। আরেকটু এগিয়ে গেলে কি বলবো, যে যদি তুমি এই ফর্মটা 2022-এর 31 মার্চের পরে ফিল করে থাকো, সেক্ষেত্রে আবার
তোমার এই প্রিভিয়াস ইয়ারটাই হয়ে যাবে 2022 থেকে 2023, এবং অ্যাকর্ডিংলি এটা চেঞ্জ হতে থাকবে। আশা করছি বুঝতে পেরেছো। তুমি যদি এই পার্টিকুলার যে আমি বললাম কয়েকটা কথা, এটা যদি 2-3 বার শোনো, তুমি একদম তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে জিনিসটা। স্টিল যদি তোমার মনে হয় সমস্যা হচ্ছে, আমি জানি সমস্যা হতেই পারে বুঝতে কিংবা বোঝাতেও প্রবলেম হতে পারে, তো তুমি নিচে কমেন্ট করো, আমি তোমায় বলে দেবো যে প্রিভিয়াস ইয়ারটা কী হবে, ঠিক আছে? তার আগে আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে নিতে চাই। আমি এখানে কেন 2020 থেকে 2021 লিখেছি, তার কারণটা হচ্ছে, দেখো আমি যে এই ফর্মটা ফিল করেছি, কবে, দেখো 1 মে 2020। তো আমি যেহেতু 1 মে 2020-তে ফিল করেছি, মানে আমি 2021-এর 31 মার্চের আগে এই ফর্মটা ফিল করেছি, সেই কারণেই আমি প্রিভিয়াস ইয়ারটা এখানে 2020 থেকে 2021 দিয়েছি, ঠিক আছে? তারপরে দেখো কী বলছে, ফ্ল্যাট নাম্বার কিংবা বাড়ির নাম্বার যেটা আছে তুমি এখানে দিয়ে দাও। তো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে নেম অফ প্রিমিসেস, তো তোমার প্রিমিসেসের নাম এখানে দিতে হবে। তারপরে রোড নাম্বার যেটা আছে কিংবা স্ট্রিট কিংবা লেন যেটা আছে সেটা তোমার এখানে দিয়ে দিতে লাগবে। তারপরে তোমার কোন এরিয়া কিংবা লোকালিটি সেটা তোমায় দিতে লাগবে, আমি যেমন এখানে লিখে দিয়েছি। তারপরে তোমার কোন টাউন, আমি কাছাপাড়ায় থাকি তো আমি লিখে দিয়েছি এখানে কাছাপাড়া। তারপরে তোমার কোন স্টেট সেটা তোমার এখানে মেনশন করতে লাগবে, কোন স্টেটে তুমি থাকো। তারপরে তোমার পিন নাম্বার, 6 ডিজিটের যে পিন নাম্বারটা হয় 6 ডিজিটের, সেটা তোমাকে এখানে দিয়ে দিতে লাগবে। তোমার ইমেল আইডি এখানে দিতে লাগবে এবং তোমার টেলিফোন নাম্বার এইখানে দিয়ে দিতে লাগবে, ঠিক আছে? তারপরে চলে আসি 14 নম্বর পয়েন্টে। দেখো 14 নম্বর পয়েন্টে কী বলছে, ওয়েদার অ্যাসেস টু ট্যাক্স, মানে তুমি যে ইনকামটা করো সেই ইনকামটা কি ইনকাম ট্যাক্স স্ল্যাবের আন্ডারে আসে, এবং স্ল্যাবের আন্ডারে যদি আসে তুমি কি ট্যাক্স রিটার্ন ফাইল করো। যদি তুমি ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকো তাহলে তুমি ইয়েসে টিক করবে, যদি তুমি না করে থাকো তাহলে তুমি ডেফিনেটলি নোতে টিক করবে, ঠিক আছে? তো যেহেতু আমার বাবা ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকেন তো আমি এখানে ইয়েসে টিক করেছি। এবং তুমি দেখো 14 নম্বর পয়েন্টে কী বলছে যে ইফ ইয়েস যদি হ্যাঁ হয় তাহলে লেটেস্ট যে অ্যাসেসমেন্ট ইয়ার আছে ফর উইচ ট্যাক্স, মানে লেটেস্ট তুমি কোন ইয়ারে ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করেছিলে সেটা তোমাকে এই পার্টিকুলার জায়গায় মেনশন করতে লাগবে। তো আমার বাবা লেটেস্ট 2019-20 লাস্ট ইয়ারে ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করেছিল, তো আমি সেক্ষেত্রে এটা এখানে লিখে দিলাম। তো তুমি অ্যাকর্ডিংলি লিখে দাও যে তুমি কোন লেটেস্ট কোন ইয়ারে ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করেছিলে সেটা তোমাকে এখানে দিয়ে দিতে লাগবে, ঠিক আছে? দাঁড়াও আমি একটু এই জায়গাটা পরিষ্কার করে নিই, একটু মুছে নিই, অনেক বেশি হ্যাপাজার্ড এখানে হয়ে গেছে, জিনিসটা বাজে লাগছে দেখতে। তো তারপরে দেখো 15 নম্বর পয়েন্ট আর 16 নম্বর পয়েন্ট কিন্তু ভালো করে বোঝো, কারণ 15 নম্বর 16 নম্বর পয়েন্টেই সবার বেশি কনফিউশন থাকে। তো 15 নম্বর পয়েন্ট কী বলছে যে এস্টিমেটেড ইনকাম ফর উইচ দিস ডিক্লারেশন ইজ মেড, ভালো করে শুনবে, এস্টিমেটেড ইনকাম ফর উইচ দিস ডিক্লারেশন ইজ মেড, মানে তুমি যেই ফর্মটা ফিল করছো, যেই পার্টিকুলার সেভিংস কিংবা যে পার্টিকুলার ইনভেস্টমেন্ট হোয়াট এভার যেটার জন্য তুমি এই ফর্মটা ফিল করছো, সেইখান থেকে তুমি কত টাকা ইনকাম করছো, এস্টিমেটেড কত টাকা তুমি সেইখান থেকে ইনকাম করছো, ভালো করে শুনবে। এইখানে আমি কেন 40,000 লিখেছি আমি তোমায় বোঝাচ্ছি। ধরে নাও আমার বাবা ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট করেছে 5 লাখ টাকার, ঠিক আছে? 5 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট করেছে, সেই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট কত, 8%। তো 8% হারে যদি 5 লাখ টাকার একটা ইন্টারেস্ট রেট হয় তাহলে 1 বছরে সেখান থেকে ইনকাম হয় 40,000 টাকা। ইনকাম মানে কি হয়, সেখান থেকে ইন্টারেস্ট আমরা পাবো 40,000 টাকা। তো এখানে সেটাই বলছে যে এস্টিমেটেড ইনকাম মানে কি, আমি 5 লাখ টাকা রেখেছি এবং সেখানে থেকে আমি কত টাকা পাচ্ছি, 40,000 টাকা, মানে সেটা কত হয়েছে, 5,40,000 হয়ে গেছে। তার মানে কি 5,40,000 মাইনাস 5 লাখ কত হয়, 5,40,000 মাইনাস 5 লাখ মানে 40,000 টাকা আমার এস্টিমেটেড ইনকাম। তেমনই ধরে নাও তুমি কোথাও 1 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেছো কিংবা 2 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেছো এবং সেখান থেকে তোমার ইনকাম হয়তো হচ্ছে 8,000 টাকা অথবা 16,000 টাকা তুমি ইনকাম করছো, মানে কি তোমার সেখান থেকে ইন্টারেস্ট হয়ে তোমার টোটাল কত হচ্ছে, সেখান থেকে তুমি নেটটা বাদ দিলে তুমি পেয়ে যাবে যে কত টাকা তোমার অ্যাকচুয়ালি মানে ইনকামটা হচ্ছে, কত টাকা তুমি প্রফিট করছো ওখান থেকে। তো সেই পার্টিকুলার টাকাটা তোমার এখানে লিখতে লাগবে। তুমি সেটা যেখান থেকেই করো, ফিক্সড ডিপোজিট থেকে করো কিংবা তুমি যদি কোনো শেয়ার কিনে থাকো সেই ডিভিডেন্ড থেকে যদি করো, কিংবা যদি ধরে নাও তুমি যে পিএফ আছে সেই পিএফের ইন্টারেস্ট থেকে করছো, তো সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা তোমার এই জায়গাটা লিখতে লাগবে। এমন নয় কি যে পুরো অ্যামাউন্ট তুমি লিখে দিলে কি 1 লাখ 5,40,000 লিখে দিলাম কিংবা তুমি 1,16,000 লিখে দিলে, এরকম নয়। যত টাকা ইন্টারেস্ট হচ্ছে তোমার, যত টাকা ইন্টারেস্ট অ্যামাউন্টটা আছে সেটা তোমার এখানে পার্টিকুলার লিখতে লাগবে 15 নম্বর পয়েন্টে। এবার 16 নম্বর পয়েন্টে আসি। দেখো 16 নম্বর পয়েন্টে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে আমি তোমায় পাতি বাংলায় বোঝাচ্ছি।
ধরে নাও তোমার ইনকাম, ধরে নিলাম যে আমার বাবার ইনকাম বছরে 3 লাখ টাকা। বছরে 3 লাখ টাকা হচ্ছে আমার বাবার ইনকাম, মানে আমার বাবার যে কাজ বাজ করে কিংবা যাই করে যে ইনকামটা হয় সেটা হচ্ছে 3 লাখ টাকা। তার মানে কি এখানে আমি লিখে দিলাম যে ধরে নাও 3 লাখ, ঠিক আছে। এবার এখানে কি বলছে দেখো, এস্টিমেটেড টোটাল ইনকাম অফ দ্য পিওয়াই, মানে এই যে 2020 থেকে 2021 কত টাকা এস্টিমেটেড টোটাল ইনকাম, তো সেটা হচ্ছে কি 3 লাখ টাকা আমার বাবার এস্টিমেটেড টোটাল ইনকাম, ঠিক আছে। ইন উইচ ইনকাম মেনশন ইন কলম 15 টু বি ইনক্লুডেড, যেটার মধ্যে 15 নম্বরে যে কলমে যে তুমি ইনকামটা লিখেছো সেটাও ইনক্লুড করতে হবে, সেটাই বলছে। তার মানে কত হবে, যদি আমি সেটা মানে ইনক্লুড করি তাহলে 3 লাখ প্লাস 4,000, তাই তো। আমার বাবার ইনকাম হচ্ছে গিয়ে 3 লাখ টাকা, মানে আমার বাবা কাজবাজ করে ইনকাম করে হচ্ছে 3 লাখ টাকা, এবং আমি যদি 15 নম্বর পয়েন্টে যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা লিখেছি সেটা যদি এখানে ইনক্লুড করি তাহলে কত হয়, 4,000 টাকা। তাহলে টোটাল ইনকাম কত হলো, 40,000 টাকা। 15 নম্বর পয়েন্ট অ্যাকচুয়ালি 4,000 না, ওটা 40,000 হবে, তো ধরে নাও এখানে 40K। তো টোটাল অ্যামাউন্ট কত হলো, 3,40,000 টাকা। তো তোমাকে এটাই এখানে লিখতে লাগবে যে তোমার টোটাল ইনকাম কত। তো তোমার টোটাল ইনকাম কত হবে, এখানে তোমার টোটাল ইনকাম হবে হচ্ছে গিয়ে তুমি যে টাকা ইনকাম করো নর্মালি, প্লাস তুমি যে পার্টিকুলার সেভিংস কিংবা ইনভেস্টমেন্ট থেকে যে টাকাটা উঠে আসছে সেটা টোটাল করে তোমাকে এই পার্টিকুলার জায়গাটায় দিয়ে দিতে লাগবে। তো আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরে নাও তুমি বছরে ইনকাম করো হচ্ছে 100 টাকা, ঠিক আছে। বছরে ইনকাম করো হচ্ছে 100 টাকা, তাহলে তুমি এখানে কত লিখবে, 100। আর ধরে নাও তুমি এই 15 নম্বর পয়েন্টে লিখেছো হচ্ছে 10 টাকা, তাহলে তোমার কত হবে, 100 প্লাস 10, তাহলে তোমার এইখানে তুমি লিখবে 110 টাকা। ঠিক আছে, খুব সিম্পল ব্যাপার। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করো। এখানে অ্যাকচুয়ালি লোকের প্রচণ্ড কনফিউশন থাকে, আমি জানি। তো তারপরে চলো পরের পয়েন্টে যাই। দেখো 17 নম্বর পয়েন্ট কি বলছে, ডিটেলস অফ ফর্ম নাম্বার 15H আদার দ্যান দিস ফর্ম ফিল্ড ফর দ্য প্রিভিয়াস ইয়ার। তো তুমি যদি এই পার্টিকুলার এই যে প্রিভিয়াস ইয়ার বলতে এই 2020 থেকে 2021 মানে হোয়াট এভার তুমি যে ইয়ারটা এখানে দেবে সেই ইয়ারের মধ্যে তুমি যদি আরও কোনো 15H ফর্ম ফিল করে থাকো তো সেটা তোমার এখানে দিতে লাগবে। তো যেহেতু আমার বাবা কোনো আর 15H ফর্ম ফিল করেনি তো আমি এখানে 0 করে দিলাম। এটা হচ্ছে কটা 15H ফর্ম ফিল করেছে, এবং এখানে দেখো কী বলছে, এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর উইচ ফর্ম নাম্বার 15H ফিল, মানে কত অ্যামাউন্টের জন্য তুমি ফর্ম 15 যে এইচ আছে সেটা ফিল করেছো। তো ডেফিনেটলি যেহেতু 0 ফর্ম ফিল করেছি তো এখানেও একটা 0 হবে। তো তুমি যদি কোনো ফর্ম ফিল করে থাকো তো তোমাকে এখানে সেই সংখ্যাটা দিতে লাগবে, এবং কত টাকার জন্য ফিল করেছিল সেটাও তোমাকে এখানে দিতে লাগবে। তারপরে দেখো 18 নম্বর পয়েন্টে, ডিটেলস অফ ইনকাম ফর উইচ দ্য ডিক্লারেশন ইজ ফিল্ড, মানে সেই তোমার ইনকাম ডিটেলসটা দিতে হবে যার জন্য তুমি এই ফর্মটা ফিল করছো। তো যে পার্টিকুলার ফিক্সড ডিপোজিট কিংবা যে ইনভেস্টমেন্ট কিংবা পার্টিকুলার যে প্রভিডেন্ট ফান্ড যেটার জন্য তুমি এই ফর্মটা ফিল করছো তার ডিটেলস এখানে দিতে লাগবে। ফার্স্ট এখানে সিরিয়াল নাম্বার দাও, যেমন আমি দিলাম 1। তো তারপরে যে পার্টিকুলার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে লাগবে। তো আমার বাবার ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম। তো তুমিও তোমার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা তুমি এখানে দিয়ে দাও। তারপরে নেচার অফ ইনকাম, কীভাবে ইনকাম হচ্ছে তোমার, তো ইনকাম ফ্রম ইন্টারেস্ট। তো ফিক্সড ডিপোজিট করেছি, ফিক্সড ডিপোজিট থেকে প্রতি বছর কিছু ইন্টারেস্ট উঠে আসছে, তো ডেফিনেটলি তাই জন্য এখানে লিখেছি ইনকাম ফ্রম ইন্টারেস্ট। এখানে ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট হয়। যদি তুমি শেয়ার থেকে ডিভিডেন্ড পাও, মানে ধরো শেয়ার কিনেছো কিছু এবং সেখানে ডিভিডেন্ড পেয়েছো পার শেয়ারে কিছু টাকা, তো সেখানে তুমি লিখবে যে ইনকাম ফ্রম ডিভিডেন্ড। কিংবা LIC করিয়েছো তুমি, LIC এজেন্ট, তুমি কমিশন পেয়েছো, তো তুমি সেখানে লিখবে যে কমিশন ফ্রম LIC। তো ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট হবে। যেমন PF যদি উইথড্রল করো তুমি লিখবে যে PF উইথড্রল। বুঝতে পেরেছো আশা করছি। তারপরে দেখো এখানে কি বলছে, সেকশন আন্ডার উইচ ট্যাক্স ইজ ডিডাক্টেবল। তো ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 194A সেকশন হয়। তো বিভিন্ন সেভিংসের ক্ষেত্রে বিভিন্ন এই যে সেকশনটা আলাদা হয়। যেমন PF এর জন্য আলাদা সেকশন হয়, LICর যে কমিশন আছে সেটার জন্য একটা আলাদা সেকশন হয়, ডিভিডেন্ডের জন্য আলাদা সেকশন হয়, RD FDর জন্য একটা আলাদা সেকশন হয়। তো
দেখো তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি অলরেডি একটা চার্ট দিয়ে দিয়েছি যে কোন পার্টিকুলার ইনভেস্টমেন্ট কিংবা সেভিংসের জন্য কোন কোন সেকশন হয়। তুমি দেখে নিতে পারছো যে যে যেমন পিএফের জন্য আলাদা সেকশন, এলআইসির জন্য আলাদা সেকশন। তো তুমি সেটা দেখে নাও এবং দেখে নিয়ে দেখো যে তোমার সাথে কোনটা মিলছে। তো সেই পার্টিকুলার সেকশনটা তুমি ওই জায়গাটিতে বসিয়ে দাও, ঠিক আছে? তুমি আশা করছি দেখে নিয়েছো কোন সেকশনটা তোমার সাথে মিলছে, তো সেটা দেখার পরে তুমি এইখানে সেকশনটা তুমি বসিয়ে দাও, ঠিক আছে? তারপরে দেখো অ্যামাউন্ট অফ ইনকাম। তো ডেফিনেটলি আমরা 15 নম্বর পয়েন্টে এটা বললাম যে কত টাকা তুমি আর্ন করছো পার্টিকুলার তোমার যে সেভিংস কিংবা ইনভেস্টমেন্ট আছে সেটা থেকে। তো আবারও সেটা এখানে লিখে দিতে লাগবে, ঠিক আছে? তো এটা আমরা একটু পরিষ্কার করে নিই। তারপরে দেখো কী বলছে, সিগনেচার অফ ডিক্লারেন্ট। তো তোমার সিগনেচার তুমি এখানে একটা করে দাও, যেমন এখানে করে দিয়েছে আমার বাবা। তো তারপরে আমরা নিচে চলে আসি। দেখো নিচে কি বলছে, ডিক্লারেশন অফ ভেরিফিকেশন। তো এখানে আয়ের পরে দেখো একটা স্পেস আছে, তো স্পেসে তুমি তোমার নাম লিখে দাও, মানে যার জন্য এই ফর্মটা ফিল করা হচ্ছে সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে লিখতে লাগবে। দেন এইখানে দেখো দুটো ডেট ফিল্ড আছে, এটা একটু ভালো করে বুঝে নাও। যেমন তোমাকে আমি আগে বললাম যে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা শুরু হয় 1 এপ্রিল থেকে এবং শেষ হয় 31 মার্চে। তো তেমনই যেহেতু আমি এই ফর্মটা ফিল করেছি 1 মে 2020-তে, যেটা কিনা 2021-এর 31 মার্চের মধ্যে পড়ে, 2021-এর 31 মার্চের আগে পড়ে এবং মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে আমি এখানে লিখেছি 31/3/2021 এবং এই জায়গায় লিখেছি 2021 থেকে 2022। কিন্তু বন্ধুরা, তুমি যদি এই ফর্মটা 2021-এর 31 মার্চের পরে ফিল করো, তো সেক্ষেত্রে তোমার এই ডেটটা হয়ে যাবে 31/3/2022 এবং এটা হয়ে যাবে 2022 থেকে 2023। বুঝতে পেরেছো? 2022 থেকে 2023। কিন্তু তুমি যদি এই ফর্মটা 2021-এর 31 মার্চের মধ্যে ফিল করে থাকো, তাহলে এই ডেটটা এবং এই ডেটটা তোমার ক্ষেত্রেও সেম হবে। কিন্তু তুমি যদি এই ফর্মটা 2021-এর 31 মার্চের পরে ফিল করে থাকো, তখন সেটা এখানে 2022 হয়ে যাবে এটা, আর এখানে 2022 থেকে 2023 হয়ে যাবে। বুঝেছো? অ্যাকর্ডিংলি তুমি যদি এই ফর্মটা 2022-এর 31 মার্চের পরে ফিল করো, তখন কি হবে? সেক্ষেত্রে আবার এটা হয়ে যাবে 31/3/2023 এবং এটা হয়ে যাবে তখন 2023 থেকে 2024। তো এইভাবে এটা চেঞ্জ হতে থাকবে। যদি তোমার বুঝতে কোনো সমস্যা হয় এখানে নিচে কমেন্ট করো, আমি বলে দেবো পার্টিকুলার কোন ইয়ারের জন্য এটা হয়। আশা করছি বুঝতে সমস্যা হবে না, কারণ আমি চেষ্টা করছি তোমাদের ভালোভাবে বোঝানোর। তারপরে দেখো প্লেস। তো প্লেসে তোমার প্লেসের নাম লিখে দাও, তারপরে ডেট, যে ডেটে ফর্মটা ফিল করছো সেটা এখানে লিখে দাও। তারপরে দেখো সিগনেচার অফ ডিক্লারেন্ট, তো সিগনেচারটা এখানে করে দাও তোমার। তো বন্ধুরা, হয়ে গেছে ফর্ম ফিল আপ। যদি ভালো লেগে থাকে, যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই লাইক করে দিও। এবং যদি বুঝতে সমস্যা হয়, যদি কোনো সমস্যা ফেস করছো, যদি কোনো প্রবলেম হচ্ছে, তো অবশ্যই নিচে কমেন্ট করো। আমি ট্রাই করবো তোমাদের যে প্রবলেম আছে সেটা সলভ করে দিতে। নাহলে তুমি আমার মেলও করতে পারো, আমার মেল আইডি আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সবার সাথে শেয়ার করুন। যাদের দরকার তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আমি জানি এগুলো সবার সাথে শেয়ার করার নয়, যাদের দরকার তাদের সাথে শেয়ার করুন, তাদেরকে জানান যে কীভাবে ফর্মটা ফিল করতে লাগে। তারাও আশা করছি শিখতে পারবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।